দেখুন, ভোটের পর থেকে অন্তরালে টালিগঞ্জের অরূপ স্বরূপ। ৬,০০০-এরও বেশি ভোটে বিজেপির কাছে হারার পর আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে বা তার ভাই স্বরূপ বিশ্বাসকে। কিন্তু আজ শটান শিরোনামে আর এক অরূপ স্বরূপ। এই অরূপ আমার দর্শকদের অতি পরিচিত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে আজ কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে পদটাই ছেড়ে দিল অরূপ। আর সুশান্ত ঘোষ, এ রাজ্যের বেশিরভাগ লোক যাকে ডাক নামে মানে স্বরূপ হিসেবেই বেশি চেনেন, তিনি ছাড়লেন বড় চেয়ারম্যানের পদ। এই দুজনেই আজ একসঙ্গে স্টুডিওতে হাজির। প্রথমেই আমি দুজনকে ডেকে নেব। দেখুন, আপনারা যদি ভাবেন যে এই দুজন আজ ২০২৬-এর মে মাসে এসে ঘটনাচক্রে বন্ধু হয়েছে আর ঘটনাচক্রে একই দিনে একই সময় পথ ছেড়েছে, আপনারা ভুল ভাবছেন। এখন আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এই দুজনকে পদত্যাগী বন্ধু বা বিদ্রোহী বন্ধু বলতেই পারেন, কিন্তু এই দুজনের বন্ধুত্বের শুরুটা ছাত্র জীবনে, মানে ছাত্র রাজনীতির হাত ধরে। দুজনেই চারুচন্দ্র কলেজে ছাত্র পরিষদ করত। তাহলে আমি কি ধরে নেব যে এই যে আজকের ঘটনাচক্রে একই সময় এবং একই দিনে দুজনের পথ ছাড়া, এটা কোথাও বসে পরিকল্পনা হয়েছে? না, একেবারেই সেটা নয়। প্রথম কথা, আমি অ্যাকচুয়ালি স্বরূপদা আমার থেকে সিনিয়র। আচ্ছা, আমি যখন বছর ৫-৬ সিনিয়র হবে, আমি যখন চারুচন্দ্র কলেজে অঙ্কে স্নাতক নিয়ে পড়ার জন্য ভর্তি হই, তখন স্বরূপদা অলরেডি আমাদের গেট লিডার। আচ্ছা। এবং যেহেতু আমি বলতে কইতে পারতাম একটুখানি, তার জন্য যে কোনো গেট মিটিংয়ে আমাকে বাজনা বাজানোর জন্য ডাকা হতো আর কি, কার্যত। তো সেই দিন থেকে স্বরূপদা আমার গেট লিডার ছিল। এবং সমাপতন কিনা যে বলতে পারবো না, তো আজকে যখন ঘটনাচক্রে আমি যাচ্ছি পুরসভায়, স্বরূপ ঘোষও পুরসভায় উপস্থিত। কিন্তু আমি এটা বিশ্বাস করবো যে দুজনের আগে কোনো কথা হয়নি। না, ভোটে এই রেজাল্টের পরও তো কথা হয়েছে। খারাপ লাগা থেকে আসলে ছাত্র পরিষদ, তারপরে তৃণমূলের জন্মলগ্ন থেকে আজও স্বরূপদাও রিমেম্বার করবে যে আমাদের ৪ নম্বর রুম, দোতলার ৪ নম্বর রুম, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশন তৈরি হয়েছিল, খাতা লেখা হয়েছিল, সেদিনকেও স্বরূপদা নেতা, সেদিনকেও বৈশ্বনাথ চ্যাটার্জি ছিলেন, আমরা সেদিনকে কর্মী। সেই দিন থেকে তো আমরা প্রথম দিন থেকে তৃণমূলটা করেছি। ২৮ বছরের এই জার্নির পরে আজকের দিনটা আমাদের কারুর কাছেই তো খুব মানে প্রত্যাশিত বা ভালো লাগার দিন নয়। কিন্তু এই দিনটায় কেন আমাদের আসতে হলো? কেন আমাদের মতো দল অন্তঃপ্রাণ কর্মীরা কেন আসতে হলো, এই প্রশ্নে তো আমি আসব। আমি স্বরূপ ঘোষের কাছে যাব। যে এক হচ্ছে আদি তৃণমূল, নব্য তৃণমূল আমরা জানতাম। আজকে প্রেস কনফারেন্সে তুমি একটা কথা বললে, হতাশ তৃণমূল। শোচনীয় হারের পরে হতাশা স্বাভাবিক, কিন্তু আরও বিশেষ কোনো হতাশার কারণ কি আছে? না সুমন, শোচনীয় হারের জন্য হতাশ না, কারণ আমরা তো এর চেয়ে খারাপ অবস্থায় তৃণমূলটা করেছিলাম এবং তখন আমাদের লক্ষ্য ছিল যে কোনো উপায়ে সিপিএমকে সরাতে হবে। আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের জায়গায় রেখে, শুধু তো নেত্রী না, মায়ের জায়গায় রেখে আমরা দলটা করতাম এবং সেখানে আমরা সফল হয়েছিলাম। তখন আমাদের ডেডিকেশন ছিল, লড়াইয়ের মানসিকতা ছিল। সিপিএমের মতো একটা শক্তিকে সরানোর জন্য যে ধরনের নেতৃত্বের প্রয়োজন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই কোয়ালিটি ছিল। আমরা যখন দেখতাম দিনের পর দিন কংগ্রেসের সঙ্গে আমরা লড়াই করছি, কিন্তু রাতের অন্ধকারে কংগ্রেসটা কোথায় টেবিলের তলা দিয়ে সিপিএমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের আন্দোলনটাকে নষ্ট করে দিচ্ছিল, সেই তার ফলশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আপোষহীন একটা লড়াইয়ের নেত্রী ছিলেন। সেই দলটা সেই লড়াইয়ের জায়গা থেকে আজকে নির্বাচনে হারের পরে রাস্তায় কর্মী খুঁজে না পাওয়া, কোথায় যেন মেলানো যাচ্ছে না তৃণমূলটাকে। সেটা কি দলের দোষ না কর্মীদের দোষ? কর্মীদের দোষ কি দলের দোষ, সেটা দল বিবেচনা করুক। কেন এমন হল? সিপিএম ক্ষমতা থেকে চলে গেছিল, কিন্তু তারপরে তাদের একজন কর্মী থাকলেও সে ডেডিকেটলি জাগো বাংলা পত্রিকাটা লাগাতো, গণশক্তি পত্রিকাটা। আমাদের জাগো বাংলা লাগানো ছেড়ে দিন, দলের থেকে নির্দেশ দেওয়া হলো 3টে প্রোগ্রাম করবার 3টে জায়গায় আপনাদের হকারের বিরুদ্ধে। 2টো জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারলাম না, একটা জায়গায় প্রোগ্রাম করলাম নমো নমো করে। এই পরিণতিটা হলো কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।